আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। নবনির্মিত শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 15 মার্চ থেকে 4 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ছিল প্রভাত ফেরি। এ নিয়ে মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী গণধীশানন্দজি আকাশবাণীকে বললেন, আপনারা সবাই জানেন যে 1 বছর আগে গত মার্চ 25 15 তারিখ 100 বছর পার করেছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সেই জন্য আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান 4 দিন ধরে হয়েছিল। সেই অনুষ্ঠানের সঙ্গে ছিল নূতন মন্দির ওপেনিং। এবারে সেই নূতন মন্দির ওপেনিংয়ের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আবারও 4 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এই 1 বছরের মধ্যে নূতন মন্দিরের সঙ্গে আমাদের যোগানন্দ সভাগৃহ, তারপরে চ্যারিটেবল ডিসপেন্সারি, এই রামকৃষ্ণ মিশনের মধ্যে এমনিতে আমাদের মোবাইল ডিসপেন্সারি ছিল। এখন এই চ্যারিটেবল ডিসপেন্সারিতে প্রায় 42 জন ডাক্তার বসেন বিভিন্ন ডিপার্টমেন্টের। আর 6 দিন চলে, শুধুমাত্র শনিবার দিনটি বন্ধ থাকে। 20 টাকার বিনিময়ে 1 মাস যে কোনো ডাক্তার, বড় বড় ডাক্তারদের দেখানোর সুযোগ থাকে। আমরা যতটা পারি মেডিসিন দেওয়ার চেষ্টা করি। কিছুটা মেডিসিন যেটা আমাদের সম্ভব হয় না সেটা কিনে নিতে হয়। এছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। আর আমাদের এক্স-রে মেশিন 2-4 দিনের মধ্যেই বসে যাবে। ফিজিওথেরাপি এসবগুলো আছে। এর সঙ্গে আমরা সংযোজিত করেছি আরও কয়েকটি স্কুল বিভিন্ন গ্রামে গ্রামে। এমনিতে আমাদের 8টা স্কুল চলতো, এখন সেটা 12টা স্কুল চলবে। সেই অনুযায়ী ব্যবস্থা হচ্ছে বেলুড় মঠের সঙ্গে কথাবার্তা বলে। আর আশ্রমের ভেতরে একটা বাল বিকাশ পরিষদ খোলা হয়েছে। 8 থেকে 14 বছরের ছেলেমেয়েরা এই স্কুলে আসে। শনি রবি 2 দিন বিকালবেলায় 2 ঘন্টা করে করা হয়। তাদের ভেতরের যে শক্তি সেটার বিকাশ কিভাবে সম্ভব হয়, তারপরে ইন্ডিয়ান কালচার সম্বন্ধে তারা যেন জানতে পারে, এইসব করে একটু মন্ত্র, একটু গীতা, একটু ছবি আঁকা, একটু নাচ, একটু গান, একটু যোগা, তারপরে ধ্যান, এইসবের মাধ্যমে তাদের বিকাশ সাধনের জন্যে আমাদের এই জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে এটা। এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং এই এগিয়ে চলার পিছনে আপনাদের সহযোগিতার কথা তো বলে শেষ করা যাবে না। আপনারাই সব সহযোগিতা করছেন। তা এবারেও এই যে 15 থেকে 18 তারিখের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন, আনন্দ গ্রহণ করুন। আজকে সকালবেলায় প্রভাত ফেরি ছিল। আমাদের হিসাব অনুযায়ী প্রায় 3000 মানুষ এই প্রভাত ফেরিতে যোগ দিয়েছিলেন। 19টা ট্যাবলো ছিল, কয়েকটা ব্যান্ড পার্টি, কীর্তন পার্টি, ঢাক, ঘোড়া, পালকি সব মিলিয়ে আমাদের এই নূতন মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রভাত ফেরি। সকালবেলা পর্যন্ত বৃষ্টির সময় মনে হচ্ছিল যে কিচ্ছু হবে না, কিন্তু প্রভাত ফেরি বেরোনোর সঙ্গে সঙ্গেই ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, আপনারাও দেখেছেন। এখন এবছর আমরা একটা নূতন মেলা স্টার্ট করছি, সারদা মেলা। 48টা স্টল এই সারদা মেলায় দেওয়ার কথা আছে। এতে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হবে, খাওয়ার জিনিসপত্রও থাকবে, সাজের জিনিসপত্রও থাকবে, বইপত্র, পল্লীমঙ্গল ইত্যাদি ইত্যাদি নিয়েই সারদা মেলা থাকবে। এই মেলাটির উদ্বোধন হবে আজকে বিকাল 3টের সময়। আজকে বিকাল 3:30-র সময়, মানে 15 মার্চ 2026-এর কথা বলছি, আজকের কথা। বিকাল 3:30-র সময় একটু ধর্মসভা আছে। শিলং থেকে আগত পরম পূজনীয় স্বামী হিতকমানন্দজি, সেক্রেটারি মহারাজ শিলং রামকৃষ্ণ মিশনের, তিনি বক্তব্য রাখবেন। চেন্নাই রামকৃষ্ণ মঠ অধ্যক্ষ, তিনিও বক্তব্য রাখবেন। আর হাফলংয়ের সেক্রেটারি মহারাজ, তিনিও বক্তব্য রাখবেন ধর্মসভায়। তারপরেই ধর্মসভার পরে এখানে রামনাম অনুষ্ঠিত হবে।
রাম নামের পরে সন্ধ্যায় সন্ধ্যারতি এবং তারপরে ভজন কীর্তন আজকের এই অনুষ্ঠান। আগামীকাল আমরা এই স্থানীয় যত ট্রাইব আছে সব ট্রাইবদের নেমন্তন্ন করেছি তাদের কালচারাল অনুষ্ঠানের জন্যে। সকাল 10টা থেকে সেই কালচারাল অনুষ্ঠান শুরু হবে এবং সারা দিন ধরে এই অনুষ্ঠান চলবে। সন্ধ্যারতি এবং ভজন কীর্তন থাকবে। পরের দিন আমরা একটা ভক্ত সম্মেলনের আয়োজন করেছি। এই ভক্ত সম্মেলনে সবাই যোগ দিতে পারবেন। অন্যান্য বারে ভক্ত সম্মেলনে একটা থাকে, ফিজ থাকে, সেই ফিজ এবং খালি সিলেক্টেড মানুষদের নিয়ে আমরা করি। এবারে এই ভক্ত সম্মেলনে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসবেন, এসে ভক্ত সম্মেলনে যোগ দেবেন। একটা কথা বলে রাখি, প্রত্যেক দিন দুপুরবেলায় ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। সবাই আসবেন, থাকবেন, প্রসাদ পাবেন, আবার আশ্রমে যোগ দেবেন, রাত্রে প্রসাদ নিয়ে যাবেন, সমস্ত ব্যবস্থা আছে। তা 17 তারিখে আমাদের যে অনুষ্ঠানটা, একটা ভক্ত সম্মেলন আছে। এই ভক্ত সম্মেলনে যারা ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে আলোচনা করবেন তাদের মধ্যে বিশেষ দিল্লি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, তিনি আসবেন কলকাতায় বাগবাজার মায়ের বাড়ি থেকে। আর পুরী থেকে একজন মহারাজ এসছেন, স্বামী পরব্রহ্মানন্দজি মহারাজ, তিনিও বলবেন। শিলং রামকৃষ্ণ মিশনের স্বামী হিতকামানন্দজি, তিনিও বলবেন। এইরকম করে আমাদের ভক্ত সম্মেলন সাজানো আছে, গান, আবৃত্তি, পাঠ, বক্তৃতা, এই করে সারাদিনের অনুষ্ঠান আছে। আর রাত্রে 17 তারিখে একটা নাটক আছে, বড় দল, খুব ভালো নাটক করে তারা, স্বামীজির ওপর একটা নাটক করবেন। পরের দিন 18 তারিখ আমাদের সর্বশেষ দিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা খুব বড় করে হবে, সকাল থেকে পূজা, হোম, গান, সমস্ত কিছু থাকবে। আর সারা দিন ধরে সব ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকবে। আপনাদের সবাইকে আমরা এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে অনুরোধ জানাচ্ছি। কাছাড় জেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় শিলচর সদরঘাটে সয়েল টেস্টিং ল্যাবরেটরি ভবন চত্বরে দুদিনের কিষাণ মেলা অনুষ্ঠিত হয়। এই কিষাণ মেলার বেশ কয়েকটি স্টল ছিল। 11 মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসনিক আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা ব্যাংকের পাসবুকটা কিছুদিন পরপরই আপডেট করি জানার জন্য যে বর্তমান আমার অবস্থাটা কি। ঠিক তেমনি এই যে কৃষি, যেটা আমরা ছোটবেলার যে স্কুল জীবন থেকে যখন পড়তাম, ভারত কৃষি প্রধান দেশ, ভারতের মূল জিডিপি আসে কৃষির থেকে, 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল, এগুলো ছোটবেলার থেকে পড়ে আসছে। আগে আমাদের কৃষি যেটা হতো ছোটবেলার থেকে দেখতাম, অক্টোজেনারিয়ান ওয়েতে, যাকে বাংলায় বলা যায় যে মান্ধাতার যুগের সেই মতে চলত। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে, সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে, প্লাস চ্যালেঞ্জেস এসেছে অনেক। আগে আমাদের এত ধরনের অসুখ হতো না, আজকাল বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে শারীরিকভাবে। তার কারণটা হচ্ছে পরিবেশ দূষণ সহ একাধিক কারণ আছে। ঠিক এটা কৃষির উপরেও সমানভাবে প্রযোজ্য। সেই কৃষিতে একই ধরনের এই পরিবেশ দূষণ তথা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল রাফেজ এক্সেট্রা, এগুলোর জন্য কৃষিটা প্রচণ্ডভাবে আমাদের অ্যাফেক্টেড। তো সেগুলো সম্পর্কে যদি কৃষিজীবী যারা কৃষক বা কৃষিজীবী যারা, তাদেরকে যদি আপডেটেড নলেজ না থাকে, দে উইল নট এবল টু কমব্যাট দ্য সিচুয়েশন। এই চ্যালেঞ্জটাকে তারা নিতে পারবে না। যাতে এই চ্যালেঞ্জটা নেওয়া যায় তার জন্য প্রতি বছর আত্মার দ্বারা আয়োজিত এই ধরনের অনুষ্ঠান করা হয়, যেখানে সম্পূর্ণভাবে আয়োজন করে জেলা কৃষি বিভাগ, কিন্তু এখানে কৃষির সাথে সম্পর্কিত যারা বিজ্ঞানীরা তারা উপস্থিত থাকে। এবং ইতিমধ্যে আমার প্রাক্তন বক্তারা বলে গেছে যে ইন্টারাকশন সেশন, ইন্টারাকশনটা মূল কথা হচ্ছে প্রশ্নোত্তর, অর্থাৎ ভেতরে যত অনুসন্ধিৎসু মন, এই হলে কি করব স্যার, ওই হলে কি করব, এটা হলে কি করব, আজকাল এটা হচ্ছে খেতে, এটা কি করব, এই সব উত্তরগুলো তাদের অজানা। এবং তারা যখন তাদের খেতে বা জমিতে এই ধরনের সমস্যা হয়, তারা কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়।
আজকাল কৃষিতে অনেক বড় ইনভেস্ট করতে হয়। কৃষি হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে 9 মার্চ থেকে দুদিনব্যাপী অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য কৃষি মেলা। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা কৃষি বিভাগের সহকারী পরিদর্শক ফেজুল হোসেন জানান, গতকাল 9 মার্চ এবং আজকে 10 মার্চ এই 2 দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মাধ্যমে আমরা হাইলাকান্দি জেলা কৃষি বিভাগ প্রাঙ্গণে এক কৃষি মেলার আয়োজন করেছিলাম। 2 দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছি। এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকগণ এবং অন্যান্য আমাদের জেলাস্তরীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ এবং আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা কৃষি এবং কৃষির সঙ্গে জড়িত আছেন ওনারা উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে এই মেলাটি আমরা সিএসএস আত্মা এই প্রকল্পের আওতাধীন আয়োজন করা হয়েছিল। এই প্রকল্পে জেলাব্যাপী কৃষক বন্ধুগণের বিভিন্ন কৃষি পর্যায় বা কৃষি ব্যবস্থাপনার উপরে বিস্তর আলোকপাত করে যে ক্রিয়াকর্ম করা হয় সেগুলার একটি প্রতীকী রূপ এই মেলার মধ্যে তুলে ধরা হয়, যাতে ভবিষ্যৎ কৃষক বন্ধুগণ আরও অনুপ্রাণিত হয়ে এই সকল কৃষি পদ্ধতি বিধি ব্যবস্থাকে সার্বজনীনভাবে আয়ত্ত করেন এবং আমাদের মাঠে এর সম্পূর্ণ প্রতিফলন ঘটে। এটাই এই মেলার মুখ্য উদ্দেশ্য। প্রধানত এই মেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন আমাদের বিভাগ, যেমন হ্যান্ডলুম বিভাগ, ফিশারি বিভাগ, আর ইফকো এবং অন্যান্য আরও এনজিও তথা আমাদের ফার্মার প্রডিউসার কোম্পানিগুলো। এই সকল স্টলের মাধ্যমে একটা জিনিস প্রদর্শিত করা হয়েছে, যাতে আত্মার আওতাধীন বিভিন্ন ডেমনস্ট্রেশন বা বিভিন্ন যে পরীক্ষামূলক ক্ষেত করা হয়েছিল সেগুলোর যে উৎপাদন সেটা এখানে প্রদর্শিত করা হয়েছে। তাতে স্থানীয় কৃষকরা অনেকটা উদ্বুদ্ধ হয়েছেন। আমাদের এই মেলার অনুষ্ঠানের ফিতা কেটে দ্বার উদ্বোধন করেন মাননীয় অতিরিক্ত জেলা আয়ুক্ত মহাশয় মনসুর আহমেদ চৌধুরী সাহাব, এবং এই মেলার প্রারম্ভিক অনুষ্ঠানে যোগদান করেছেন আমাদের জেলা মিন উন্নয়ন আধিকারিক আব্দুল সালাম সাহাব এবং ডিআইসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদা ইয়াসমিন চৌধুরী। এছাড়া বিভিন্ন বিভাগ থেকে আমাদের এখানে এসে বিস্তর যে বিষয়বস্তুগুলা ওনারা অনুধাবন করে গেছেন। বিশেষ করে মেলায় যে বর্ণাঢ্য সুন্দর স্টলটি সাজিয়েছিলেন আমাদের হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানীরা এবং কর্মকর্তারা, ওনাদের মধ্যে আমাদের সৌরভ শর্মা মহাশয় অন্যতম। উদ্বোধনী মেলায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আমাদের সৌরভ শর্মা মহাশয়, মুখ্য বিজ্ঞানী কেবিকে হাইলাকান্দি, এবং জেলা কৃষি আধিকারিক শ্রীযুক্ত মনোজ কুমার বৈশ্য এবং কৃষি উন্নয়ন আধিকারিক রাজিবুল হক মোল্লা, আকাশদীপ কারিকাসপা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ প্রারম্ভিক বক্তব্য রাখেন মেলার
লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তরভাবে আলোচনা করেন। দুদিনব্যাপী এই কর্মসূচি ছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানসূচি, যার বিভিন্ন আঙ্গিকে সাজানো বিভিন্ন দিক ছিল। যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা ইন্টারেকশন, তারপরে ছিল আমাদের ফার্মার কুইজ, তারপরে ছিল যে বিভিন্ন স্টল পরিদর্শন করে আমাদের জেলা প্রশাসন, তৎসঙ্গে সকল সংশ্লিষ্ট আধিকারিকগণ, মেলার দায়িত্বে থাকা ব্যক্তিগণ, জেলা কৃষি আধিকারিক মহাশয় এবং ওনার সঙ্গে এডিও মহাশয়গণ, সঙ্গে সকল কৃষি পরিদর্শক, সহকারী কৃষি পরিদর্শক এবং আগ্রহী জনতা এক দিক থেকে শুরু করে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন এবং ওনাদের কাছ থেকে ওনাদের যে জানার বিষয়, প্রশ্ন উত্তর, সেগুলো নেন। অতঃপর বেলা 3 ঘটিকায় 10ই মার্চ আমাদের অনুষ্ঠানসূচি অনুসারে প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট কৃষক এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের স্টল আধিকারিককে একখানা মানপত্র প্রদান করার মাধ্যমে সবার সামনে মেলার সমাপ্তি ঘোষণা করেন জেলা কৃষি আধিকারিক মনোজ কুমার বৈশ্য মহাশয়। সম্প্রতি শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের পরিচালনায় বিশ্ব শ্রবণ দিবস পালিত হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উপলক্ষে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রীভূমি জেলায় বিশ্ব শ্রবণ দিবস পালন করছি 3রা মার্চ। শিশুদের শ্রবণ সমস্যা দ্রুত শনাক্তকরণ ও যত্ন এই বছরের থিম, অর্থাৎ চেঞ্জিং মাইন্ডসেট, এম্পাওয়ার ইয়োরসেলফ টু মেক ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল। আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ শ্রবণ ক্ষমতা বা শুনতে পাওয়ার ক্ষমতা। প্রতি বছর 3রা মার্চ বিশ্বজুড়ে পালিত হয় শ্রবণ দিবস। 2026 সালের বিশ্ব শ্রবণ দিবসের যে থিম সেটা হলো চেঞ্জিং মাইন্ডসেট, এম্পাওয়ার ইয়োরসেলফ টু মেক ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটিয়ে সবাইকে কানের যত্ন ও শ্রবণ নিশ্চিত করার জন্য সচেতন হওয়া। শোনা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কান খুব একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। আমরা কথা বলতে শিখি, ভাষা বুঝতে শিখি, পড়াশোনা করি, সব কিছুর জন্যই শুনতে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি শিশুর জীবনের প্রথম কয়েক বছর ভাষা ও মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো শিশুর শুনতে সমস্যা থাকে এবং তা সময়মতো ধরা না পড়ে, তাহলে তার কথা বলা, পড়াশোনা এবং সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা করলে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা শিশুদের শ্রবণ সমস্যা দ্রুত শনাক্ত করতে পারি? মা বাবা এবং পরিবারের সদস্যদের কিছু বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি, যেমন নবজাতক শিশু জোরে শব্দ হলে চমকে ওঠে কিনা, 6 মাস বয়সে মা ও বাবার ডাকে সাড়া দেয় কিনা, 1 বছর বয়সে সহজ শব্দ বলার চেষ্টা করে কিনা, 2 বছর বয়সে সহজ বাক্য বলতে পারে কিনা। যদি দেখা যায় শিশুটি শব্দে সাড়া দিচ্ছে না বা কথা বলা দেরিতে শুরু করছে বা টোটালি কোনো কিছুতে কোনো আওয়াজে সাড়া দিচ্ছে না, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শ্রবণ পরীক্ষা করানো উচিত।
শিশুদের শ্রবণ সমস্যার কিছু কারণ আছে, যেমন জন্মগত সমস্যা, গর্ভাবস্থায় মায়ের কিছু সংক্রমণ, কানে বারবার ইনফেকশন হওয়া, খুব জোরে শব্দের সংস্পর্শে থাকা কিংবা কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। তবে অনেক ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা, শ্রবণযন্ত্র বা থেরাপির মাধ্যমে শিশুর স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব। শ্রবণ সমস্যাকে অবহেলা না করে সচেতন হতে হবে এবং কানের যত্নকে দৈনন্দিন জীবনের অংশ হিসাবে নিতে হবে। আপনাদের জানানো দরকার, করিমগঞ্জ সিভিল হাসপাতালে কানের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় আধুনিক পরীক্ষা ও চিকিৎসার সুবিধা উপলব্ধ রয়েছে। অডিওমেট্রি পরীক্ষার মাধ্যমে ইএনটি বিভাগে শ্রবণ ক্ষমতা নির্ণয় করা হয়। শিশুদের ক্ষেত্রে বেরা টেস্ট, যাকে ব্রেইনস্টেম ইভোকড রেসপন্স অডিওমেট্রি বলা হয়, সেই পরীক্ষার মাধ্যমে শ্রবণ সমস্যা নির্ণয়ের সুবিধা রয়েছে। কানে সংক্রমণ, কানে ব্যথা, কানে জল পড়া বা কানে হঠাৎ করে আওয়াজ হওয়ার মতো সমস্যার চিকিৎসা ইএনটি বিভাগে নিয়মিত করা হয়। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন বা দরকার পড়লে আমরা বাইরে রেফার করেও, জেলার বাইরে বা রাজ্যের বাইরে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিই। সেই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অর্থাৎ আরবিএসকে কর্মসূচির মাধ্যমে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে শ্রবণ সমস্যা সহ জন্মগত ও বিকাশজনিত সমস্যাগুলি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে তাদের হাসপাতাল রেফার করা হয়। তাই কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক যদি শুনতে কোনো সমস্যা বোধ করে থাকেন, কানে ব্যথা, কানে আওয়াজ না শোনা বা হঠাৎ করে জোরে আওয়াজ শোনা বা কানে বিভিন্ন সমস্যা হলে তাহলে দেরি না করে অতি সত্বর করিমগঞ্জ সিভিল হাসপাতালের ইএনটি বিভাগে যোগাযোগ করুন। আমাদের আরও কিছু বিষয় মনে রাখা দরকার। প্রথমত, নিজে নিজে কানে কিছু ঢুকানো উচিত নয়। অনেক সময় মানুষের কানের ময়লা পরিষ্কার করার জন্য কাঠি, পিন ইত্যাদি অনেক কিছু ব্যবহার করে থাকেন, যা কানের জন্য ক্ষতিকারক হতে পারে। দ্বিতীয়ত, অতিরিক্ত শব্দ থেকে কানকে রক্ষা করা খুব জরুরি। দীর্ঘ সময় ধরে হেডফোন চালিয়ে বা ইয়ারফোন দিয়ে জোরে গান শোনা, উচ্চ শব্দের পরিবেশে থাকা শ্রবণ সমস্যার ক্ষতি হতে পারে। তৃতীয়ত, শিশুদের যদি কানে ব্যথা, কানে জল পড়া বা বারবার ইনফেকশন হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সব শেষে একটি কথা মনে রাখবেন, শ্রবণ সমস্যা যত দ্রুত শনাক্ত করা যায় তত দ্রুত তার সমাধান সম্ভব। শ্রীভূমি জেলায় আমরা এই বিশ্ব বধিরতা নির্মূল কার্যসূচির আওতায় বিভিন্ন ধরনের সচেতনতা অভিযান আমরা চালাচ্ছি। আশাদের মাধ্যমে বা আরবিএসকে মোবাইল হেলথ টিমের মাধ্যমে আশা করব এই ইদানিংকালে যেভাবে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তা থেকে আমরা অতি সত্বর বেরিয়ে আসব। শ্রোতা বন্ধুরা, আমরা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নেব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।